ডক্টর সালেউদ্দিন আহমেদ যেমনটা বলেছেন, অর্থ উপদেষ্টা নিজে স্বীকার করে যেমনটা বলেছেন, রাজনৈতিক সরকার ছাড়া অনেক কিছুই সামাল দেওয়া আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়, সম্ভব হচ্ছেও না। বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বিরের সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আগে, তার একটা সাক্ষাৎকারে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন, নির্বাচিত সরকারের আগে মূল্যস্ফীতির পুরোপুরি সমাধান কঠিন। এখন মূল্যস্ফীতি, এই কঠিন শব্দটা সংবাদ মাধ্যমে সাংবাদিকেরা আমরা সবসময় লিখি, অর্থনীতিবিদেরা বলেন, কিন্তু আমরা সবাই জানি যে মূল্যস্ফীতি মানে সাদা বাংলায় দ্রব্যমূল্য বৃদ্ধি। গত বছর যে টাকায় যে পণ্য কিনেছেন, এবছর সে টাকায় সেই পণ্য কিনতে পারছেন কিনা, সেই হিসাবটা হচ্ছে মূল্যস্ফীতি। মানে গত বছর একটা জিনিস কিনতে হয়তো আপনার 5 টাকা লেগেছে, এবার 6 টাকা লাগছে কিনা, এই হিসাবটাই মূল্যস্ফীতি। এবং সাধারণভাবে বলা হয় স্বাস্থ্যকর মূল্যস্ফীতি হচ্ছে 5%। বাংলাদেশে এখন 10 থেকে 11% মূল্যস্ফীতি চলছে। আর অর্থ উপদেষ্টা বলছেন নির্বাচিত সরকার আসার আগে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া যাবে না। এখন নির্বাচিত সরকার আসার আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া যাবে না মানে দ্রব্যমূল্য বৃদ্ধি, যেটা নিয়ে আমাদের সবচেয়ে বড় উদ্বেগ, সাধারণ মানুষের সবচেয়ে বড় উদ্বেগ, সেই বিষয়টিকে নিয়ন্ত্রণে আনা যাবে না বটে, কিন্তু আপনি আমি সকলেই জানি যে নির্বাচনে যাবার কোনো তারা আপাতত এই সরকারের নেই। এখন মূল্যস্ফীতি কেন, দ্রব্যমূল্য বৃদ্ধি কেন নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার? ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন যে চাঁদাবাজির কারণে। তার কথায় আগের আওয়ামী লীগের লোকজনও চাঁদাবাজি করছে, যারা নতুন করে আওয়ামী লীগের চলে যাওয়ার পরে ইমার্জ করেছে যেসব পলিটিক্যাল পার্টি, যেসব রাজনৈতিক শক্তি, তারাও চাঁদাবাজি করছে, আর সাধারণ মানুষও অনেকে এই চাঁদাবাজিতে নেমে পড়েছে 5ই আগস্টের পর। এবং পুলিশ ঠিক মতো কাজ করছে না, সেজন্য করা যাচ্ছে না। আর রাজনৈতিক দলের যেহেতু একেবারে তৃণমূল পর্যন্ত নিয়ন্ত্রণ থাকে, সালেউদ্দিন আহমেদের ভাষায় পলিটিক্যাল আর্ম থাকে, তারা নিয়ন্ত্রণ করতে পারে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই কাজ সম্ভব না। মানে তিনি হাত তুলে বলে দিয়েছেন দ্রব্যমূল্য তিনি কমাতে পারবেন না। তো এই অবস্থায় কে যে তাদের মাথার দিব্যি দিয়েছে যে দ্রব্যমূল্য তারা কমাতে পারবেন না, সাধারণ মানুষের প্রতিদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গিয়ে হাসফাস অবস্থা হবে, তবু তাদেরকে যথাসম্ভব দেরি করে নির্বাচনটা করতে হবে, সেই প্রশ্নটাই বারবার আমার মাথায় এই অর্থ উপদেষ্টার এই সরল স্বীকারোক্তির বক্তব্য পড়ে মনে হচ্ছিল। দেখেন, এখানে তিনি আরো বলেছেন, অর্থ উপদেষ্টা আরো বলেছেন দেশে বিনিয়োগ নাই, কারণ দেশের বিনিয়োগ কমে গেছে। বিবিসি বাংলার সম্পাদক বলছেন বিদেশি বিনিয়োগও কমে গেছে, সে কথাও অর্থ উপদেষ্টা স্বীকার করেছেন। এবং তিনি স্বীকার করেছেন এর ফলে কর্মসংস্থান হচ্ছে না, এবং এরও প্রভাব গিয়ে পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। কদিন আগে এই সরকারের খুবই ঘনিষ্ঠ সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সেই সিপিডি বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার কর্মসংস্থান করতে পারে নাই, যেই কর্মসংস্থানের জন্য এত আন্দোলন, যে বেকারত্বের কারণে এই আন্দোলনের সূচনা 2024 সালে, সেই কাজ করতে পারে নাই। এবং তারা এটাও বলেছে যে একটা জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকার বেশি দিন থাকতে পারে না, এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বড় ধরনের যেহেতু অর্থনৈতিক রাজনৈতিক সংস্কার সম্ভব হয় না, সিপিডি বলছে যে যেহেতু রাজনৈতিক সরকার না থাকলে, নির্বাচিত সরকার না থাকলে অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার সম্ভব হয় না, সে কারণে এই সরকারের আমলে আসলে সম্ভব হবে না যে তারা মূল্যস্ফীতি কমিয়ে আনবে বা তারা কর্মসংস্থান সৃষ্টি করবে। সিপিডি কথাও বলছে যে সাধারণ মানুষ মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট মজুরির চেয়ে মূল্যস্ফীতি দ্বিগুণ। অন্যদিকে দেখুন, সিপিডিও বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টাও বলছে যে রাজস্ব আহরণের যে পরিমাণ সেটাও ভীষণভাবে কমে গেছে। গত বছর যে যা ছিল 17.7%, তা এখন এসে দাঁড়িয়েছে 3.7%। এখন রাজস্ব আহরণে উল্লেখযোগ্য অবনতি হয়েছে, রেমিটেন্স কমেছে, অনেক দেশি বিদেশি বিনিয়োগ কমেছে। কাজেই সরকারের কাছে যথেষ্ট অর্থ নাই অনেক কিছু সামাল দেওয়ার মতো, যথেষ্ট অর্থ নাই যে অর্থ দিয়ে ব্যাংকগুলো ঋণ দেবে নতুন করে বিনিয়োগকারীদের। এই কথাও সালেউদ্দিন আহমেদ তার সাক্ষাৎকারে বলেছেন।
সিপিডিএও বলছে রাজস্ব আদায়ের পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বেসরকারি বিনিয়োগ কিছুতেই দৃশ্যমান কোনো উন্নতি নাই। তো ডক্টর সালেউদ্দিন আহমেদ এগুলোর কোনোটাই অস্বীকার করেন নাই। তিনি সব ক্ষেত্রেই কমে যাওয়া, না হয়ে যাওয়া, না পারার কথা স্বীকার করে বলেছেন যে সরকারের তহবিল সংকট আছে, যে কারণে এখন ব্যাংকগুলো ঋণও ছাড় করতে পারছে না। কাজেই দেশি বিনিয়োগের ক্ষেত্রে সেটাও একটা বড় বাধা হয়ে দেখা দিয়েছে। সে কথা বলে ডক্টর সালেউদ্দিন আহমেদ অবশ্যই মনে করিয়েছেন যে এই যে অর্থনীতির এই অবস্থা, তার অনেক কিছুই আসলে গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে অর্থনীতি চলছিল তারই প্রভাব, এগুলো লিগাসি প্রবলেম। এবং সেক্ষেত্রে তিনি অনেক টাকা ছাপানো হয়েছে সে কথা বলেছেন। কিন্তু আবার বলেছেন, যখন বিবিসি বাংলা প্রশ্ন করেছে যে আপনারাও 22,000 কোটি টাকা ছাপিয়েছেন, উনি বলেছেন সেটার প্রভাব মূল্যস্ফীতিতে পড়বে না, মানে এই আমলে টাকা ছাপালে সে প্রভাব মূল্যস্ফীতিতে পড়বে না। উনাকে জিজ্ঞেস করা হয়েছে ভ্যাট বাড়ালেন কেন, মানুষ এমনিতেই মূল্যস্ফীতি মানে দ্রব্যমূল্য বৃদ্ধির চাপে জাতাকলে পিষ্ট। উনি বলেছেন এই ভ্যাটের প্রভাব সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার উপর পড়বে না। এখন কোনটা পড়বে কোনটা পড়বে না বোঝা খুব মুশকিল হয়ে গেছে। সালেউদ্দিন আহমেদ যখন বলছেন যে দেশি বিনিয়োগের অবস্থা খারাপ, বিদেশি বিনিয়োগের অবস্থা খারাপ, কর্মসংস্থানের অবস্থা খারাপ, কিংবা সিপিডিও যখন বলছে, আপনারা দেখেছেন কিনা জানি না, ডক্টর মোহাম্মদ ইউনূস ফিনান্সিয়াল টাইমস ব্রিটিশ সংবাদ মাধ্যমের যে সাংবাদিকের পডকাস্টে সাক্ষাৎকার দিয়েছেন সেটা নিয়ে অনেক আলোচনাও হলো। সেখানে গিয়ে তিনি বলে এসেছেন তার সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে অর্থনীতি, এবং তিনি খুব খুশি যে গার্মেন্টস গুলো ঠিক মতো চলছে, রেমিটেন্স আসছে। কিন্তু সালেউদ্দিন আহমেদ এই সাক্ষাৎকারে বলেছেন রেমিটেন্স কমছে, সেটাও একটা কারণ কেন তাদের উপর চাপ বেড়েছে। অন্যদিকে গার্মেন্টস যে বন্ধ হয়ে যাচ্ছে সেটা তো আমরা আগস্টের পর থেকে নিয়মিত খবরের কাগজে শুধু পড়ে এসেছি বা জেনে এসেছি, এবং ব্যাপক পরিমাণ শ্রমিক বিক্ষোভ দেখেছি। তাই শুধু নয়, ডিসেম্বর মাসে বিজিএমইএ হিসাব দিয়ে ঘোষণা দিয়েছে যে আগস্ট থেকে অন্তত 100 গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। মানে সিপিডি যে বলছে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে নাই, অন্যদিকে অনেক বেকার হয়ে গেছে, 50 থেকে 60,000 শ্রমিক বেকার হয়ে গেছে বলে বিজিএমইএ বলছে। এবং বিজিএমইএ বলছে 158টির মতো কারখানায় তারা আসলে এখন বেতন দিতে পারছে না। সরকার দেখেন বলছে, ইউনূস সাহেব বলে এসেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যমে যে বাংলাদেশে গার্মেন্টস গুলো খুব ভালো চলছে, গার্মেন্টস মালিকরা সেই কথা বলছে না। অন্যদিকে সরকার বলছে যে রপ্তানি আয় নাকি বেড়েছে। এখন রপ্তানি আয় বেড়েছে কি হিসাবে? কারণ ডলারের মূল্যমান বেড়েছে, কাজে ডলারের সাথে টাকার বিনিময় হার পরিবর্তনের ফলে রপ্তানি আয় বেড়েছে মনে হচ্ছে। জুলাই আগস্ট মাসে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য অনেক অর্ডার যাওয়া বন্ধ ছিল, সেই অর্ডার গুলো পড়ে গেছে, টাকাগুলো ছাড় হয়েছে, সেই কারণে রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে বলে গার্মেন্টস মালিকরা বলছেন। কিন্তু দেখুন, গার্মেন্টস মালিকরা বলছেন খুব সাবধান হওয়ার সময় এসেছে, কারণ বায়াররা বাংলাদেশ থেকে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় এবং একটি স্থায়ী সরকার না থাকায় বায়াররা চলে যাচ্ছে। অন্যদিকে বায়াররা ক্রেতারা যাচ্ছে হচ্ছে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানে, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানে অর্ডার বাড়ছে। তার মানে এই যে বাংলাদেশের মূল যে শিল্প গার্মেন্টস শিল্প, সেই শিল্পটিও এখন অত্যন্ত একটা ঝুঁকির মধ্যে আছে, সেটা সেই শিল্পের মালিকরা বলছেন। কিন্তু দেখুন সরকার কি বলছে, সরকার বলছে যে গার্মেন্টস ঠিক মতো চলছে, রেমিটেন্স ঠিক মতো আসছে, ভ্যাট বসানো হচ্ছে কিন্তু দ্রব্যমূল্য বাড়ছে না, সরকার টাকা ছাপাচ্ছে কিন্তু তবু মূল্যস্ফীতি বাড়ছে না। তো এই অবস্থায় এই সরকারকে বোঝানো মুশকিল যে কেন বাংলাদেশের নাম কি হবে, বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকবে না বহুত্ববাদ থাকবে। এসব সংস্কার, এসব আলোচনার চাইতে অনেক বেশি প্রয়োজনীয় দ্রুত একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে এবং দ্রুত নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করে একটি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কারণ ডক্টর সালেউদ্দিন আহমেদ যেমনটা বলেছেন, অর্থ উপদেষ্টা নিজে স্বীকার করে যেমনটা বলেছেন, রাজনৈতিক সরকার ছাড়া অনেক কিছুই সামাল দেওয়া আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়, সম্ভব হচ্ছেও না। এবং সরকার ঘনিষ্ঠ থিঙ্ক ট্যাঙ্ক সিপিডিও সে কথাই মনে করিয়ে দিয়েছে সরকারকে।